চিত্তচিরে চৈত্র মাস। পর্ব সংখ্যা ১০। লেখনীতে মম সাহা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। রাত ১০টা। অনেকগুলো দিন পর সওদাগর বাড়িতে রাতের খাবারের সময় নক্ষত্রদের মেলা বসলো। বড় চাচি, বড় চাচা, মুনিয়া বেগম, নুরুল সওদাগর, তুহিন, চাঁদনি, মাহাতাব, লতা বেগম, চিত্রার ফুপি, ওহি, চিত্রা, দিশান, ত্রিশান সবাই খাবার টেবিলে উপস্থিত। মুনিয়া বেগম তার বড় জা এবং চিত্রার ফুপি অবশ্য খাবার বেড়ে দিচ্ছে, আর বাকিরা খাবার খাওয়ায় মগ্ন। এর মধ্যে সিঁড়ি বেয়ে বাহারকে নিচে আসতে দেখে ডাক দিল নুরুল সওদাগর। এই ছেলে, দাঁড়াও, কথা আছে। যেহেতু তাদের মেইন দরজার বাইরের ছাদের সিঁড়ি, সেহেতু সবাই বাহারকে তেমন খেয়াল করেনি। নুরুল সওদাগরের ডাকে সবার দৃষ্টি বাহারের দিকে গেল। বাহারও হয়তো প্রস্তুত ছিল না হুট করে ডাকের। তাও আবার নুরুল সওদাগর এমন অনাকাঙ্ক্ষিত সময় ডাকবে, সেটা যেন ভাবনার বাইরে। থমথমে পরিবেশে সকলের অবাক দৃষ্টির দিকে চোখ বুলালো নুরুল সওদাগর। অতঃপর ভাত নাড়তে নাড়তে বেশ ধীর কণ্ঠে বলল, ভেতরে এসো। অত দূরে থাকলে কথা বলে স্বাচ্ছন্দ্য বোধ করব না। দূরের মানুষ দূরে থাকাই ভালো। আপনি বলুন, আমি শুনছি। বরাবরের মতোই বাহারের কাঠখোট্টা জবাবে বিরক্ত হলেন নুরুল সওদাগর। হাতে নেওয়া ভাতের লোকমাটা আবার থালায় রেখে দিল সে। কপাল কুঁচকে গম্ভীর কণ্ঠে বলল, আমাদের সন্দেহর তালিকায় কিন্তু তুমিও আছো। তাই এমন কিছু করো না যেন সন্দেহ প্রখর হয়। এটা তো স্বাভাবিক কথাই। যেই লোক নিজের মেয়েকে সন্দেহর তালিকায় রাখতে পারে, সে যে আমাকেও রাখবে এটা আমি জানি। নতুন করে কোনো খবর থাকলে বলেন। এমন একটি খবর পাওয়ার পর অন্য কেউ হলে ঘাম ছুটে যেত হয়তো, অথচ এই ছেলের কেমন গা ছাড়া ভাব। বিরক্তিতে তেতো হয়ে উঠল নুরুল সওদাগরের অনুভূতি। সে আর কথা না দমিয়ে রেখে বেশ ধমকে বলল, কাল তুমি কোথায় গিয়েছিলে? তুমি কি জানো আজ ওহিদের ওপর অ্যাসিড নিক্ষেপ করা বাইকের ছেলে দুটোরই লাশ পাওয়া গেছে? কাল তুমি শহরে ছিলে না, আজ শহরের বাইরে খুব পুরনো একটা বাড়ি থেকে ছেলে দুটোকে পাওয়া গিয়েছে। মহিন যেদিন খুন হলো সেই দিনও তোমার খোঁজ খবর ছিল না। হিসেবগুলো কেমন একে একে মিলে যাচ্ছে খেয়াল করেছো? মহিন সবেমাত্র মুখে দেওয়া ভাতের লোকমাটা গলায় আটকে গেল নুরুল সওদাগরের কথা শুনে। নাকে মুখে খাবার উঠে বাজে অবস্থা। নুরুল সওদাগরের বলা কথাটা সবাইকে যেন অবাক করে তুলল। শেষমেশ কিনা লোকটা বাহারের দিকে আঙুল তুলল। সবাই যখন ব্যতিব্যস্ত হয়ে ওহির দিকে পানি তুলে দিল, বাহার তখন হো হো করে হেসে উঠল। একটা ছন্নছাড়া ভাব নিয়ে বলল, পুলিশদের কি কাজই এটা? অপরাধী না পেলে এরে ওরে অপরাধী বানিয়ে দেওয়া। এ কেমন বিচার? যাই হোক, আপনার দরকারি কথা কি শেষ? আমি এবার যাই। নুরুল সওদাগর ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। এ ছেলের মনে প্রাণে কি একটুও ভয় নেই? এমন একটা কথা শোনার পরও একটা মানুষ এত স্বাভাবিক কি করে থাকে? ভাবতে হতাশার একটা শ্বাস বেরিয়ে এলো। নুরুল সওদাগরের চুপ থাকা দেখে আফজাল সওদাগর বেশ শীতল কণ্ঠে বাহারকে বলল, যেহেতু আইনের চোখ তোমার দিকে পড়েছে, একটু সাবধানে থেকো। আচ্ছা, সাবধানে না থাকলে কি হবে? কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে আসবে নাকি? বাহারের কথার ধরনে সবাই হতবম্ব চোখে তার দিকে তাকিয়ে রইল। বাহার অবশ্য তার ধার ধারল না, বরং খুব স্বাভাবিকভাবে হাঁটতে হাঁটতে মেন গেট পেরিয়ে রাস্তায় চলে গেল। রাতের রাস্তা আবার খুব প্রিয় তার। নিশ্চুপ হয়ে সবাই কেবল বাহারের যাওয়ার দিকে তাকিয়ে রইল। নীরবতাকে ভেঙে আফজাল সওদাগর কথাকে অন্যদিকে ঘুরিয়ে বললেন, আচ্ছা, তোমার কি মনে হয় নূর, ওই ছেলে দুটোকে কে মেরেছে? কোনো ক্লু পাচ্ছি না ভাইজান। যদি মহিন ওদের দিয়ে কাজটা করাই, তাহলে মহিন তো মারাই গেছে। ওদের খোঁজ জানলো কে? আর খুব সম্ভবত মহিনকে যে মেরেছে সে এ কাজ করেছে। তোমরা কি সত্যি সত্যি বাহারকে সন্দেহ করছো? হ্যাঁ ভাইজান, সন্দেহর খাতায় তো সবার নামই রাখতে হয়। আর কেসটা এত জটিল হচ্ছে, না রেখে কি উপায় আছে? আফজাল সওদাগর হতাশার একটা শ্বাস ফেললেন। কি যেন বলতে না পারায় ছটফট ভাব ফুটে উঠল মুখে। কেউ খেয়াল করলো কিনা কে জানে। মাঝে অতিবাহিত হলো আরো 2 দিন। আজ চেরিরা চলে যাবে দেশ ছেড়ে। রাত 9:30টায় ফ্লাইট। সওদাগর বাড়িতে ঘোর শোকের ছায়া। বাচ্চাটার জ্ঞান ফিরলে কেমন করে তাকিয়ে থাকে, আবার ঘুমের ওষুধের জোরে ঘুমিয়ে যায়। কোনো কথা বলে না, কেমন জড় পদার্থ। অথচ এই মেয়ের হাসিতে বাড়িতে মুক্তা ঝরত। বাড়ির ড্রয়িং রুমে সকলের নিস্তব্ধতা যেন হাহাকার করে উঠছে। অবনী বেগম কেবল ধীর স্বরে কেঁদে যাচ্ছেন। অবশেষে অনবরত কান্না থামানোর জন্য ধমক দিলেন মুনিয়া বেগম।
শক্ত কণ্ঠে বললেন, এত কান্নাকাটি করছো যে? সে ভিন দেশে গিয়ে শক্ত থাকবে কিভাবে? তোমার সাথে কিন্তু কেউ থাকবে না। এখন থেকেই তো শক্ত হতে হবে। আপনি আর সন্তানের মর্ম কি বুঝবেন? পরগাছা লাগিয়েছেন। বজ্রপাত হলেও যেন এমন ভয়ঙ্কর নিশ্চুপতা হতো না যতটা এই কথার প্রভাবে হয়েছে। অপ্রত্যাশিত কথাটা যেন বাড়ির গহীনে রোপণ করে রাখা অনেক বছরের ভিতটাকে খানিকটা নাড়িয়ে দিল। উপস্থিত সবাই বিস্ফোরিত নয়নে অবনীর দিকে তাকিয়ে রইল। কথাদের তীক্ষ্ণ আন্দোলনে যেন চুপ করে গেল সবাই। অনেকের কাছেই বোধগম্য হলো না অবনী কি বলেছে, আবার অনেকেই মানতে পারছে না অবনী এমন কিছু বলেছে। আফজাল সওদাগরের স্ত্রী রোজা সওদাগর ভয়ঙ্কর এক ধমক দিয়ে উঠলেন ছোট যাকে। চোখ রাঙিয়ে বললেন, আক্কেল জ্ঞান কি শোকে খেয়ে ফেলেছিস? কোথায় কাকে কি বলতে হবে কি তুই ভুলে গেলি? পুরনো কাসুন্দি ঘাটলে কেবল গন্ধ ছাড়া কিছুই বের হবে না। ওহির মা, তুই নিজের পায়ে নিজেই কুড়োল মারিস না, তবে অতীতের অনেক কিছু বের হবে। অবনী হয়তো নিজেও প্রস্তুত ছিল না এমন একটা কথা বলার জন্য। অতিরিক্ত শোকে আর রাগে মানুষের বিবেক বুদ্ধি লোপ পায়। তখন তারা কি বলে কি করে তা নিজেরাও জানে না। তাই অতিরিক্ত রাগে বা শোকে কথা বলার আঘাতে মানুষ অনেক মানুষকে হারায়। অবনী নিজের ভুল বুঝতে পেরে থতমত খেয়ে গেল। আমতা আমতা কণ্ঠে মুনিয়া বেগমের উদ্দেশ্যে বলল, ছোট আপা, আপনাকে আসলে ওভাবে কথাটা বলতে চাইনি। আসলে সন্তানের চিন্তায় মাথাটা খারাপ হয়ে গেছে। বুঝেনি তো? না অবনী, আমি আসলেই বুঝি না সেসব। পরগাছা লাগিয়েছি কিনা। মুনিয়া বেগমের খোঁচা মারা কথাটা ঠিক গায়ে লেগে গেল অবনীর। মুখ ছোট হয়ে এলো তার। বাড়ির ছোট্ট সদস্য তুহিন, রিশান, ত্রিশান, চিত্রা, ওহি কেবল দেখে গেল এই নীরব যুদ্ধ। তারা হয়তো যুদ্ধের ভাষা কিছুই বুঝলো না, কিন্তু এতটুকু তারা ঠিকই জানে যে মুনিয়া আর অবনী নামের নারী দুজন সবসময় একে অপরের বিপরীত শীতল একটা যুদ্ধ চালিয়ে যায়। অন্যান্য সময় হলে এ যুদ্ধের কোনো কিছুতেই তারা আগ্রহ প্রকাশ করতো না, কিন্তু আজকের ব্যাপারটা একদমই ভিন্ন। আজকের কথার ভাষাগুলো কেমন যেন বিরক্ত, তিক্ত, কিছু দ্বারা মোড়ানো। এই শীতল যুদ্ধকে স্থগিত করতে রোজা সওদাগর গম্ভীর স্বরে বলে উঠলেন, বাচ্চাদের সামনে তোদের কথাগুলো বেমানান। এতটুকু বোঝার ক্ষমতা তোদের থাকা উচিত। বড় চাচি ছোট চাচি অমন কথা বলল কেন? আম্মু কেন বুঝবে না সন্তানের কষ্ট? আম্মুর আমরা আছি না? এসব কেন বলল ছোট চাচি? ঠিক এই ভয়টাই পেয়েছিল ঘরের বড় সদস্যরা। চিত্রার প্রশ্নে তাদের ভেতরে ভয়ের দানাগুলো কেমন শিরা উপশিরায় ছড়িয়ে গেল। নুরুল সওদাগর ধমক দিয়ে উঠলেন মেয়েকে, এই, তুমি বড়দের মাঝে কথা বলছো কেন? তুমি কখনো ঠিক হবে না, তাই না? বড়রা ছোটদের মাঝে এমন অহেতুক কথা বলতে পারলে ছোটদেরও সেই কথার বিশ্লেষণ চাওয়ার অধিকার আছে। আব্বু, আপনি ধমকটা সঠিক জায়গায় ব্যবহার করতে পারেননি বলে আজ মানুষ এসব কথা বলার সুযোগ পেয়েছে। তুহিন সবসময় গম্ভীর ছেলে, কিন্তু সঠিক জায়গায় সঠিক কথা বলতে সে ভুলে না। বোনের প্রতি প্রচুর ভালোবাসা কিনা। নুরুল সওদাগরের ধমকে চিৎচার চোখে জলেরা অবাধ্য হলো। টইটুম্বুর হয়ে ঘর বসালো চোখের ভেতরের আস্তরণে। চোখ ফুলিয়ে কান্না এলো। বাবা সবাইকে কত ভালোবাসে, অথচ তার বেলাতেই এসে এতটা নিষ্ঠুর হয়ে যায় কেন? তুহিনের কথা যে অবনী বেগমের তেমন ভালো লাগেনি তা অবনী বেগমের চোখে মুখের ভাব দেখেই বোঝা গেল। সে মুখটাকে পাংশেটে বর্ণ করে তুহিনের উদ্দেশ্যে বলল, ভুল মানুষ মাত্রই হয় তুহিন, তাই বলে বড়দের এভাবে বলা উচিত না। তোমার মতন ছেলের কাছে অন্তত এসব আশা করা যায় না। বড়রা যদি নিজেদের সীমাবদ্ধতা ভুলে যায় তবে এইসব বলতেই হয় চাচি। আপনার জন্য এইবারে ইতিহাসটা ভীষণ আধার, তাই আপনার এসব অসামঞ্জস্য কথা না বললেই খুশি হব। সময়ে ভদ্র মানুষ কিন্তু আদব ভুলে বেয়াদব হয়ে যায়। অবনী বেগম হতভম্ব চোখে তাকিয়ে রইলেন তুহিনের দিকে। তুহিনের মতো ঠান্ডা ছেলে কিনা তাকে এইসব বলছে। অপমানে শিউরে উঠলেন সে। নুরুল সওদাগরের দিকে তাকিয়ে অভিযোগের সুরে বললেন, আপনার সন্তান আমার সাথে এমন আচরণ করছে, কিছু বলবেন? নুরুল সওদাগর বরাবরই ছেলের সাথে তর্কাতর্কিতে কম যায় না, কারণ সে তার ছেলেকে জানে। ছেলে তার অনেক ভদ্র, কিন্তু মা বোনের প্রতি বেশি পজিটিভ। সেখানে তার এই সত্তার ওপরে কেউ আঁচড় কাটলে সে হিংস্র হয়ে যায়। তবুও নুরুল সওদাগর ডাক দিলেন ছেলেকে। রাশভারী কণ্ঠে বললেন, তুহিন থামো, তোমার চাচি হন উনি, সম্মান দাও তাকে। বড়দের সাথে অভদ্রতা তোমায় শেখায়নি কিন্তু। তুহিন সোফা ছেড়ে দাঁড়িয়ে গেল। সোফার সামনে সেন্টার টেবিলের ওপর থাকা ফুলদানিটা আছাড় মেরে ভেঙে ফেলল। হুট করে শান্ত তুহিন রাগী হয়ে উঠল। মুখে চোখে যেন অগ্নি বর্ষণ হচ্ছে। গলার রগ টান টান হয়ে ফুলে গেছে। সে সিংহের মতো গর্জন দিয়ে উঠে বলল, আপনি যা শিখিয়েছেন
তা সমাজে দেখালে আপনার মুখ থাকবে তো? আর কত? বলেন, আর কত? আপনাদের জন্য আমরা হীনমন্যতায় ভুগি। লজ্জা হয় না আপনাদের? আবার আমার বোনকে নিয়ে আপনি কথা বলেন? আপনার মুখে ওর নামটা বেমানান। কথা শেষ করে ধপাধপ পা ফেলে তুহিন নিজের রুমে চলে গেল। হুট করে ড্রয়িং রুমের এমন বিধ্বস্ততায় অবাক সবাই। রোজা সওদাগর মুখ বাঁকিয়ে উঠলেন। বিরক্ত স্বরে বললেন, হিরমা, কয়লা ধুলে ময়লা যায় না। তুই তার প্রমাণ। তুহিনের মতো ঠান্ডা ছেলেটাকেও রাগিয়ে দিয়েছিস। তোর জন্য আমার ছোট্ট দেবরটা দেশমুখী হয় না। সংসার থাকতেও বৈরাগী সে। তোর জন্য ওহি মেয়েটা আজ এমন নিস্তব্ধ। অথচ তুই মানুষ হলি না। সংসারটা খেলি, আমার সোনার সংসারে হাত দিয়েছিস। অবনী আঁচল মুখে চেপে কেঁদে দিল। আজ অনেকের অনেক কথাই যেন কেমন ভয়ঙ্কর অতীতের আভাস দিল। হতভম্ব মানুষজন কেবল দেখে গেল এই কাণ্ড। তাদেরকে আরেকটু অবাক করে দিয়ে ঘরে প্রবেশ করলো বিধ্বস্ত বাহার, যার মাথা ফেটে রক্ত বেরিয়েছে। টি শার্টটাও ছিঁড়ে গেছে, ডান হাতের কনুইয়ের দিকে ছিলে আছে। এই যে ভিডিও দেখে যে চলে যাচ্ছ, তার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ারটা কে করবে? হ্যাঁ, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো, এবং এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। আল্লাহ হাফেজ।